হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে অর্থবিল কাকে বলে, অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন থাকছে আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলবো। SEC 3 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন বলবো। তোমাদের যে এই পেপারটা আছে, এই পেপার থেকে দুটো 20 নম্বরের প্রশ্ন আসে। 20 নম্বরের প্রশ্ন দুটো থাকে, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। 20 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয়, তাহলে 40, এবং 2 নম্বরের ছোট প্রশ্ন থাকে 5টা, অর্থাৎ 10। এই পেপারটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। দেখো, এবার প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধান প্রধানত ব্রিটেনের সংবিধান অনুসারে রচিত। ব্রিটেনে অর্থবিলের ক্ষেত্রে নিম্নকক্ষ অর্থাৎ কমন সভা সমস্ত ক্ষমতা ভোগ করে। ভারতেও তেমনি অর্থবিলের ক্ষেত্রে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার প্রাধান্য বিদ্যমান। এ ব্যাপারে ব্রিটেনের লর্ডসভার মতো আমাদের রাজ্যসভার ক্ষমতা নেই বললেই চলে। তবে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য হলো এখানে অর্থবিলের সংজ্ঞা যেরূপ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে ব্রিটেনে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানেও তেমন ব্যাখ্যা নেই। এবার অর্থবিলের সংজ্ঞায় কি বলা হচ্ছে দেখো, সংবিধানের 110 নম্বর ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে বিলে নিম্নলিখিত বিষয়গুলির একটি, কয়েকটি বা সবগুলি উল্লেখ থাকবে সেই বিলকে অর্থবিল বলা যাবে। কি কি বিষয় এবার দেখো, কোনো কর, ধার্য, বিলোপ, পরিবর্তন বা নিয়ন্ত্রণ। 2 নম্বর আছে দেখো, ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা ঋণের ব্যাপারে ভারত সরকার কর্তৃক প্রতিশ্রুতি দান। 3 আছে ভারতের সঞ্চিত তহবিল কিংবা আকস্মিক তহবিল থেকে অর্থ গ্রহণ বা ওই অর্থ তহবিলে অর্থ প্রদান। আরেকটা বিষয় আলোচনা করে নিই পরের পয়েন্টগুলো আলোচনা করার আগে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ তোমরা শেষে ইংলিশে নোটস দুটো পেয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট আছে সঞ্চিত তহবিল থেকে অর্থের বিনিয়োগ। 5 নম্বর পয়েন্ট, কোনো ব্যয়কে সঞ্চিত তহবিলের ব্যয় বলে ঘোষণা অথবা সঞ্চিত তহবিল থেকে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি। পরের পয়েন্ট, ভারতের সঞ্চিত তহবিল খাতে অর্থপ্রাপ্ত কিংবা ওই অর্থের তত্ত্বাবধান কিংবা কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাব পরীক্ষা। আর 7 নম্বর পয়েন্ট, উপরোক্ত বিষয়গুলি সংশ্লিষ্ট যে কোনো বিষয়। এবার চূড়ান্ত সিদ্ধান্তের পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, সংবিধানের 110-এর 3 নম্বর ধারায় বলা হয়েছে কোনো বিল অর্থবিল কিনা সেই সম্পর্কে প্রশ্ন দেখা দিলে সেক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রতিটি অর্থবিল সম্পর্কে তাই স্পিকারকে একটি প্রমাণপত্র বা সার্টিফিকেট দিতে হয়। এবার আছে দেখো অর্থবিল ও অর্থ সংক্রান্ত বিলের মধ্যে পার্থক্য। এই বিষয়টা বোঝো। আপাত দৃষ্টিতে অর্থবিল ও অর্থ সংক্রান্ত বিলের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মনে হলেও প্রকৃতপক্ষে উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে। যখন কোনো বিলে 110 নম্বর ধারায় উল্লেখিত কোনো বিষয় থাকে তখন তাকে অর্থবিল বলা হয়। অপরদিকে এই বিষয় ছাড়া অন্যান্য বিল যেখানে অর্থের প্রশ্ন জড়িত আছে সেগুলি হবে অর্থ সংক্রান্ত বিল। অর্থ সংক্রান্ত বিল যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে এবং সাধারণ বিলের মতো এগুলি পাস হয়। এবার অর্থবিল পাসের পদ্ধতি দেখো, 3টি স্তরে আলোচনা করা যায় অর্থবিল পাসের পদ্ধতিকে। প্রথম পর্যায়, অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে। রাষ্ট্রপতির সুপারিশে মন্ত্রীরা, বিশেষ করে অর্থমন্ত্রী, এই দায়িত্ব পালন করেন। সাধারণ বিল পাসের ক্ষেত্রে যেমন প্রতিটি বিলের প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ কমিটি পর্যায়ে কমিটির রিপোর্টের ওপর বিস্তৃত আলোচনা হয় এবং তৃতীয় পাঠের মাধ্যমে বিলটি গৃহীত হয়, তেমনি অর্থবিলের ক্ষেত্রেও এইরূপ আলোচনার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হয়। দ্বিতীয় পর্যায়, লোকসভা অনুমোদিত হবার পর বিলটি রাজ্যসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়। আর রাজ্যসভা সেই বিল অনুমোদন করতে পারে, আবার কোনো পরিবর্তনের জন্য সুপারিশ করতে পারে, তবে লোকসভা সেই সুপারিশ গ্রহণ করতে পারে আবার নাও পারে। এই ব্যাপারে
লোকসভার সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে উল্লেখ্য যে রাজ্যসভা কোনো অর্থ বিল পাঠানো হলে রাজ্যসভার 14 দিনের মধ্যে সেই বিল লোকসভায় ফেরত দেবে। এই সময়ের মধ্যে ফেরত না দিলে সেই বিল উভয় কক্ষ কর্তৃক গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে কি বলা হচ্ছে দেখো, এইভাবে বিলটি গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি এবং স্বাক্ষরের জন্য তার কাছে পাঠানো হয়। সাধারণ বিল রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন, কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে তিনি তা পারেন না। অর্থাৎ অর্থ বিল স্বাক্ষর করা রাষ্ট্রপতির নিছক আনুষ্ঠানিক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর বিলটি আইনে পরিণত হয়। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে ভারতের লোকসভায় একক প্রাধান্য বিদ্যমান। রাজ্যসভা এমনকি রাষ্ট্রপতিও লোকসভার সিদ্ধান্তকে নাকচ করতে পারে না। লোকসভার এই ধরনের ক্ষমতা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। ব্রিটেনের উচ্চকক্ষ লর্ডসভা অর্থ বিল 30 দিন আটকে রাখতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট অর্থ বিলের শিরোনাম বাদ দিয়ে যে কোনো অংশ পরিবর্তন করতে পারে, কিন্তু ভারতের লোকসভার এই ক্ষমতার অংশীদার কাউকে করা হয়নি। এটা ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। দ্বিতীয় প্রশ্নটা আছে আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচের দিকে দেখো তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, আমাদের পেড ব্যাচে বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন কার্যাবলীটা বুঝে নাও। দেখো কি বলা হচ্ছে, সরকার যখন পার্লামেন্টের কাছে বিভিন্ন খাতে ব্যয়ের প্রস্তাব পেশ করে, সেই ব্যয়ের প্রস্তাব যথাযথ হয়েছে কিনা বা তা থেকে কিছু ছাঁটাই করা যায় কিনা তা পরীক্ষা করে দেখার জন্য আনুমানিক ব্যয় হিসাব কমিটি গঠিত হয়। এই কমিটি সরকারি ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো কথার মধ্যেই আছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি, অর্থাৎ অনুমান করে একটা ব্যয় তৈরি করা হয়, ব্যয় বরাদ্দ তৈরি করা হয়। দেখো কি বলা হচ্ছে, প্রথমেই আছে কমিটির গঠন। আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্য সংখ্যা 30 জন। লোকসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে সমানুপাতিক হারে কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এই নীতি অনুসারে বিভিন্ন দল লোকসভায় তাদের শক্তি অনুসারে কমিটিতে তাদের দলের সদস্যদের পাঠায়, তবে কোনো মন্ত্রী এই কমিটির সদস্য হতে পারেন না। লোকসভার স্পিকার এই কমিটির সদস্যদের মধ্য থেকে একজনকে সভাপতি পদে বসান। কমিটি তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য কয়েকটি সাব কমিটি তৈরি করে। কমিটির সদস্যদের কার্যকাল কত? 1 বছর। এবারে আছে দেখো কমিটির কার্যাবলী। কমিটির কার্যাবলীকে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সরকার আইনসভার কাছে ব্যয় বরাদ্দের যে দাবি পেশ করে, সেই দাবি কতটা যুক্তিসঙ্গত বা তা থেকে কতটা ব্যয় কমানো যায় সে সম্পর্কে লোকসভার কাছে রিপোর্ট পেশ করে। 2 নম্বর হচ্ছে এই কমিটি সরকারের সাংগঠনিক দিক থেকে কতটা উন্নত করা যায় বা বিভিন্ন বিভাগের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে সুপারিশ করে। 3 নম্বর এই কমিটি শাসন সংক্রান্ত কার্য পরিচালনার ক্ষেত্রে কতটা খরচ কমানো যায় সেই সম্পর্কে সুপারিশ করে। 4 নম্বর সরকার যে ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করে তা যথাযথভাবে বন্টন করা হয়েছে কিনা সে বিষয়ে পরীক্ষা করে দেখে। 5 নম্বর আনুমানিক ব্যয় হিসাব কিভাবে পার্লামেন্টে পেশ করা হবে, কমিটি সেই সম্পর্কে সুপারিশ করবে। এবার কমিটির কার্যপদ্ধতি, পরের পয়েন্ট আছে কমিটির কার্যপদ্ধতি। সরকার লোকসভায় বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে কমিটির কাজ শুরু হয়ে যায়। এখানে উল্লেখ করা যায় কমিটি প্রতি বছর ব্যয়ের পুরোটাই বিচার বিবেচনা নাও করতে পারে, কয়েকটি বিষয় বেছে নিয়ে তার উপর হিসাব পরীক্ষা করতে পারে। বিচার বিবেচনা করার সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মসচিবের কাছ থেকে বক্তব্য শুনতে পারে। তারপর কমিটির সিদ্ধান্ত গ্রহণ করে তার রিপোর্ট আকারে লোকসভায় পেশ করে। শুধু ব্যয় বরাদ্দের হিসাব পরীক্ষা নয়, কমিটি সরকারি নীতি সম্পর্কে যে কোনো প্রশ্ন তুলতে পারে, এমনকি বিকল্প নীতির সুপারিশ করতে পারে। সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, সমালোচকরা কমিটির ভূমিকা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন, কারণ এই কমিটি লোকসভার কাছে যে রিপোর্ট দেয় তা নিয়ে আলোচনা করা হয় না, কারণ অনেকে মনে করেন কমিটি বেশি গুরুত্ব দিলে তার ত্রুটি বিচ্যুতি ধরতে ব্যস্ত থাকবে, আর তাছাড়া সরকার আইনসভার কাছে দায়িত্বশীল থাকবে, কমিটির কাছে নয়। সুতরাং কমিটির হাতে বেশি ক্ষমতা দিলে সংসদীয় শাসন ব্যবস্থা মূল নীতি লঙ্ঘিত হবে।
এই দৃষ্টিভঙ্গি কমিটির গুরুত্বকে কমিয়ে দিয়েছে। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, সমালোচিত হলেও এই কমিটির ভূমিকাকে অস্বীকার করা যাবে না। এই কমিটির ভয়ে সরকার নিজের ইচ্ছামতো ব্যয়ের হিসাব দেখতে পারবে না। কমিটির সুপারিশ সরকারকে মিতব্যয়ী হতে সাহায্য করে। তাছাড়া ব্যয়ের খুঁটিনাটি বিচার করে কমিটি আইনসভাকে সাহায্য করে। এবারে তোমরা ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট আছো তোমরা এই প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। এখানে কি বলা হচ্ছে যে এস্টিমেট কমিটির কথা বলা হচ্ছে, ফাংশন এবং কম্পোজিশনের কথা বলা হচ্ছে এস্টিমেট কমিটি। তোমরা দেখো স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর তোমরা চাইলেও পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, এইভাবে তোমরা নোটস ইংলিশ ভার্সনও পেয়ে যাবে সেক্ষেত্রে। এবারে তোমরা মানি বিলটা যেটা ছিল অর্থ বিল, সেই অর্থ বিল কাকে বলে, ডেফিনেশন এবং তার যে প্রসিডিওর আছে পাস করার সেটা দেখো আর্টিকেল যে 110-এ যে অর্থ বিলের পয়েন্টগুলো বলা হয়েছে, অর্থাৎ কাকে অর্থ বিল বলা হবে সেটা দেওয়া হয়েছে এবং কিভাবে সেটাকে পাস করা যাবে, অর্থাৎ প্রসিডিওর কি আছে দেখে নাও। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আছে। দেখো অ্যান্সার দুটো তোমরা তাহলে দেখে নিলে ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো।